আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আন্দোলনকারী প্রকৌশল শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি ঘোষণা বৃহস্পতিবার। সংঘর্ষের ঘটনায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। বৃহস্পতিবার সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা দেবে ইসি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে আপিল বিভাগে পুনঃশুনানি 21 অক্টোবর। ডাকসু নির্বাচনে প্রচারের বিধি লঙ্ঘনে শাস্তির হুঁশিয়ারি। ভোট কেন্দ্র বাড়ানোর সুযোগ নেই জানালো নির্বাচন কমিশন। জাতীয় কবি কাজী নজরুলের লেখা যতদিন থাকবে ততদিন দেশের মানুষ মাথা নত করবে না মন্তব্য। মৃত্যুবার্ষিকীতে সব স্তরের শ্রদ্ধা নিবেদন। সব পক্ষের সমন্বিত অংশগ্রহণে চামড়া শিল্পের সমৃদ্ধি আসার প্রত্যাশা। গবেষণা, নজরদারি, জবাবদিহিতে পরিবেশবিদদের গুরুত্ব আরোপ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কিশোরগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাস্তুতন্ত্র সংরক্ষণে যুক্ত হচ্ছে তরুণ প্রজন্ম। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। পরবর্তীতে কর্মসূচি ঘোষণার কথা জানিয়ে রাত 10:30টার দিকে শাহবাগ ছেড়েছেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল 5টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন শিক্ষার্থীরা। প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাতে শাহবাগে গিয়ে তিনি জানান, এ বিষয়ে বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হবে। প্রকৌশল ছাত্র প্রতিনিধিদের সাথে উপদেষ্টাদের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। তিনি জানান, অংশীজনদের সাথে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বুধবার সন্ধ্যা 7:15টায় রেল ভবনে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। এতে শিক্ষার্থীদের 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এটাতে অনেক অংশীজন আছে, আমরা তাদের কথা শুনব। যে কমিটি আছে সে কমিটি খুব শীঘ্রই সম্ভবত আগামীকালকে আমরা মিট করে তারপরে আমরা পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেব। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সহ 3 দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের পর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের দাবি, পুলিশের হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় 8 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বুধবার দুপুর 2টা জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের শব্দ আর পুলিশ শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়। 3 দফা দাবিতে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড় থেকে বেলা 1:30টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়। শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পেরোনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। প্রায় 1.5 ঘন্টার সংঘর্ষে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আহত হন অনেকেই। 3 জন গুরুতর আহত, এছাড়াও অনেকে রক্তাক্ত হয়েছে। শান্তিপূর্ণ ছেলেদের উপর বুয়েটের যারা কোনোদিন আন্দোলন আসেনি, বাট আজকে তাদের একটা ন্যায্য দাবি নিয়ে তারা সামনে আসছিল। তারা শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এই জুলাই অভ্যুত্থানের পরেই কিন্তু তারা উপদেষ্টা হয়েছেন। কেন তারা জুলাই অভ্যুত্থানের পরে ছাত্রদের কথা শুনতে পারলেন না? 3 দিন ধরে এবং 6 মাস ধরে শুনতে পারলেন না। এই ব্যর্থতা উপদেষ্টাদের। আমরা আলটিমেটাম দিয়েছি, আমাদের কোনো কথা মানা হয় নাই। আমরা আজকে মার্চ টু ঢাকা দিয়েছি। আমাদের রুয়েট থেকে, কুয়েট থেকে, চুয়েট থেকে, সিলেটের সাজ থেকে, পাবনার পাস থেকে, সব জায়গা থেকে আজকে এখানে এসেছে। আমার এক ছোট ভাই মাত্র ভর্তি হয়েছে। ওর বয়স 18 বছর হবে না। ওর পায়ের নিচে গ্রেনেড মারা হয়েছে। ওর রক্ত 10 ফুট দূরে এসে আমার এখানে ছিটকে পড়েছে। এটা কোন ধরনের অমানবিকতা? পরে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং ছেড়ে শাহবাগ মোড়ের সড়কে অবস্থান নেন। 10ম গ্রেডে
শতভাগ করে বাতিল করতে হবে, মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে হবে, যারা বিএসসি পাস করবে শুধুমাত্র তারা ইঞ্জিনিয়ারিং পদে ব্যবহার করতে পারবে। দশম গ্রেড আমাদের জন্য ওপেন করা হোক, বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ওপেন করা হোক, যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেওয়ায় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বৃহস্পতিবার আগামী সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, শীঘ্রই চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে। শুনানির প্রথম দিনে হাতাহাতির ঘটনায় জিডি করেছে নির্বাচন কমিশন। নাজিব বেগের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া সীমানার দাবি ও আপত্তি শুনানির শেষ দিনে শুধু সাথিয়াকে নিয়ে পাবনা 1 আসন গঠনের দাবি জানান জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন। ইসির শুনানিতে বেরা ও সুজানগর মিলে আরেকটি আসন করার কথাও বলেন তিনি। তবে ইসির খসড়া সীমানার প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। সংসদীয় আসনটাকে পুনর্বিন্যাস করতে হবে, বেড়া এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন হতে হবে এবং শুধুমাত্র সাথিয়া উপজেলা নিয়ে পাবনা 1 আসন হতে হবে। নির্বাচন কমিশনের যে খসড়া প্রস্তাব আছে, সাথিয়া এবং বেড়ার আংশিক এই অঞ্চলটিকে অক্ষুণ্ণ কনস্টিটুয়েন্সি রাখার পক্ষে আমি আমার মতামত ব্যক্ত করছি। সিরাজগঞ্জ 2 ও 6 আসনের বাসিন্দারা 2001 সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চেয়েছেন শুনানিতে। চোহালি থেকে বেলকুচিতে আর দৌড়াতে পারবো না আমরা। এই 15 বছরে বেলকুচিতে দৌড়াইতে হয়রান। এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি, সিরাজগঞ্জ 6 আসন আমাদেরকে পুনর্বহাল করে দেওয়া হয়। বিকালে শুনানি ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে কথা বলেন ইসি সচিব। যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া রায়ের বিরুদ্ধে 21শে অক্টোবর পুনরায় আপিল শুনবেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চান তারা। বিএনপি জামায়াতের আইনজীবী বলেন, স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে অবস্থান তাদের। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন, পেনাল কোড অনুযায়ী সাবেক প্রধান বিচারপতির শাস্তি চেয়েছেন তিনি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 14 বছর আগে রায় দেন আপিল বিভাগ। রিভিউতে লিভ মঞ্জুর করে আপিল শুনানি নাকি রিভিউ আবেদনের শুনানি, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার প্রসঙ্গটি শুনানিতে উঠে আসে। এ বিষয়ে রিভিউ আবেদনকারী পক্ষের আইনজীবীরা বলেন, লিভ না দিয়ে রিভিউ আবেদন নিষ্পত্তি করে আদালত সিদ্ধান্ত দিতে পারেন। আপনাদের অতীতে অনেক ডিসিশন আছে যে লিভ না দিয়েও আপনাদের আদেশ আপনারা রিভিউ করতে পারেন, বিকজ যেখানে জাজমেন্টের এরর আছে। আপিল বিভাগের রায়টা এটা যে যুক্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয়। তত্ত্বাবধায়ক সরকার অগণতান্ত্রিক সরকার। এই অগণতান্ত্রিক সরকার ছিল 90 দিনের জন্য। এই 90 দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে 15 বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ আদেশ দিলে এ নিয়ে কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করা, তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে অপরাধ করেছেন আমরা এটাও আদালতের নোটিশে আনব। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই রায়ের মধ্যে ওনাদের অবজারভেশন থাকবেন। 2011 সালের 10ই মে তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রচারে কেউ বিধি লঙ্ঘন করলে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্র বাড়ানোর দাবিতে চিফ রিটার্নিং অফিসার বরাবর স্মারকলিপি দিয়ে বিধি লঙ্ঘনকারীদের শাস্তির দাবি জানিয়েছে ছাত্রদল। তবে ভোট কেন্দ্র বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে কমিশন।
লাইলা নওশিনের রিপোর্ট। ডাকসু নির্বাচনে প্রচারের দ্বিতীয় দিন ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। বিভিন্ন প্যানেলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও চালাচ্ছেন প্রচারণা। আমার পছন্দ মতো ইশতেহারগুলো তৈরি করতে পারছি, শিক্ষার্থীদের কাছে যেতে পারছি, শিক্ষার্থীরাও আমাকে বেশ ভালোভাবে গ্রহণ করছে। এটাকে যদি সবল করতে না পারেন, তৈরি হন কয়েক মাসের ভিতরেই আবার গেস্ট রুমে গণরুমে যাওয়ার জন্য তৈরি হন। এমন বড় বড় কোনো কথা বলবো না যাতে হচ্ছে পরবর্তীতে আমরা সেই অনুযায়ী কাজ করতে না পারি। ভোট কেন্দ্র বাড়ানোর দাবিতে চিফ রিটার্নিং অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। আচরণবিধি লঙ্ঘন করে ছাত্র শিবির প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। আতঙ্ক এবং শঙ্কা কাজ করছে যে 8-10 মিনিট লাগবে ভোট দিতে, একটা ভোট কেন্দ্রে এত হাজার ভোটার, আর একটা হচ্ছে যে আমরা কিভাবে এই ভোটটা দিব এত অল্প সময়ের মধ্যে। নির্বাচন কমিশনারের একপাক্ষিক আমরা আচরণ দেখতে পাচ্ছি। আমরা বারবার বলছি একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তারা ফেভার দিচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোট কেন্দ্র বাড়ানোর সুযোগ নেই। নীতিমালা ভঙ্গ করলে বৃহস্পতিবার থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারা। কালকে থেকে যদি দেখি কেউ এই আচরণবিধি ভঙ্গ করছে, অর্থাৎ ব্যানার ফেস্টুন লাগাচ্ছে, তাহলে কালকে থেকে আমরা অ্যাকশনে যাব। 40,000-এর মতো যে ভোটার তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই প্রয়োজনীয় সংখ্যক রুম, টেবিল, বুথ এটা আমরা নিশ্চিত করব। এর আগে বিধি লঙ্ঘন করে টাঙানো ব্যানার অপসারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র ও মানবতা প্রতিষ্ঠায় তারেক রহমান যে দৃষ্টান্ত তৈরি করেছেন তা অনুকরণীয়। মানবিক বাংলাদেশ বিনির্মাণে দুর্গম পথ পাড়ি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছুটে চলবে বিএনপি। জামালপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। মইনুল হাসানের রিপোর্ট। জামালপুরের দেওয়ানগঞ্জে আমরা বিএনপি পরিবারের আয়োজনে 24-এর গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠান। শুরুতে কথা বলেন গণ আন্দোলনে আহত পরিবারের সদস্যরা। দাবি জানান নরকীয় এই হত্যাযজ্ঞের দ্রুত বিচারের। আবার দ্বিতীয় কোন সরকার আসলে যেন এরকম স্বৈরাচারী যেন না হয়, আমার এটা আকুল আবেদন। বক্তারা বলেন দলমত নির্বিশেষে নির্যাতিত ও ক্ষতিগ্রস্তের পাশে সবসময় থাকবে বিএনপি। আমাদের প্রত্যেকেরই কাজ এবং দায়িত্ব হচ্ছে আমাদের পাশে যার যেখানে যা প্রয়োজন আমাদের সাধ্যমতো আমাদের সহায়তা দিয়ে, সেটা সবসময় শুধু আর্থিক হবে এমন কোনো কথা নেই। আমরা বিএনপি পরিবার তৈরি করেছে মানব সেবার জন্য। এটি নামের সাথে বিএনপি থাকলেও আসলে এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আগামী ইলেকশনের পরেও জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে নিপীড়িত মানুষ এবং আহত নিহত পরিবার সর্বদাই আমাদের দল যদি সরকার গঠন করে সর্বদাই তাদের পাশে যাতে থাকে। অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মানবতার দৃষ্টান্ত তৈরি করতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের সংগঠনের সৃষ্টি। আমরা পাহাড়ের উপর চলেছি, পাহাড় থেকে নিচে নেমেছি, আমরা পানির মধ্যে দিয়ে হেঁটে গেছি, শুধুমাত্র তারেক রহমানের নির্দেশ এবং মানব কল্যাণের যে ব্রত নিয়ে বিএনপি রাজনীতি করে সেই রাজনীতিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিএনপি পরিবার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বিএনপি কর্মী সম্মেলন হয়। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে মনিরুল হাসান, চ্যানেল আই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রশ্ন তুলে বলেছেন, নগদ টাকার ব্যবহার কমার বদলে প্রতি বছরই বাড়ছে, অথচ ক্যাশলেস অর্থনীতির কথাও বলা হচ্ছে জোরে সোরে। তাহলে অগ্রগতি কোথায়? ক্যাশলেস বাংলাদেশ সামিটে বিষয়টি নিয়ে ব্যাংকার, তথ্য প্রযুক্তিবিদ এবং নীতি নির্ধারকদের নতুন করে ভাবার অনুরোধ করেন গভর্নর। ট্রেড লাইসেন্সধারী সব প্রতিষ্ঠানকে কিউআর কোড নেওয়া বাধ্যতামূলক করা, নগদকে বেসরকারি করে বিকাশের মতো শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথাও বলেন গভর্নর। রিজভি নেবাজের রিপোর্ট। রাজধানীর সোনারগাঁও হোটেলে মাস্টার কার্ড এবং আইসিএমএবির যৌথ উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ সামিট। বিষয়টি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং মাসরুর রিয়াজ। বলা হয়, গত বছর মোবাইলে আর্থিক লেনদেন হয়েছে প্রায় 17 লাখ কোটি টাকা। তারপরও প্রায় অর্ধেক মানুষ আর্থিক অন্তর্ভুক্তির বাইরে। ক্যাশলেস ইকোনমি যেন ইনকামলেস ইকোনমি না হয়ে যায়, এইটি হলো বড় বিষয়। ক্যাশলেস ইকোনমি দিয়ে ইনকাম বাড়াতে হবে এবং যারা
এই ক্যাশলেস ইকোনমি ইনকামের বাইরে তাদের এর ভিতরে ঢুকাতে হবে। মোবাইল রিচার্জের লোন দিতে চাইলাম, কারণ ন্যানো লোন তো দিচ্ছি আমরা ওখানে 50,000 টাকা পর্যন্ত। আমরা চাইলাম 500 টাকার লোন দেবো মোবাইল রিচার্জ করার। আজকে স্যারের জন্য বলি 10ই মার্চে চিঠি দিয়েছি, আজকে 5 মাস 5.5 মাস আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে অ্যাপ্রুভালটা পাইনি। এখন সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের ফাংশনগুলো আমরা ডিজিটাইজ করে নেই, ফলে আমি কোনো কিউ দেখি না কোন জায়গায় কতদিন ধরে পড়ে আছে, এবং যেটা হয় পার্মানেন্ট ব্যুরোক্রেসিতে এই ফলো আপের অভাবে কিন্তু এই কাজগুলো প্রবলেম হচ্ছে। মাসুর রিয়াজরা ওনারা প্রতিদিন নিজেদেরকে গড়েছেন, আর আমরা যারা ব্যুরোক্রেসিতে আছি প্রতিদিন আমরা নিজেদেরকে ধ্বংস করছি। Our policy makers either don't understand it fully, or one of the discussion point came out that we are taking decisions on ad hoc basis or pocketed basis. We are not taking decision on holistical basis. নগদ টাকার ব্যবহার কেন কমছে না তা বোঝার চেষ্টা করছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আমার ক্যাশের চাহিদা তো কমছে না, আমার খরচ তো কমছে না। আমার যে 20,000 কোটি টাকা ওইটা তো প্রতি বছর 2,000 কোটি করে আরও 10% করে বাড়ছে। ব্যাংকারদেরও খরচ কমছে না, তাদেরও ব্যাংক ব্রাঞ্চ করতে হচ্ছে এবং ফুটফল হচ্ছে, সেখানে মানুষ এসে ক্যাশ উইথড্র করছে, ক্যাশ দিচ্ছে, নিচ্ছে। তাহলে আমরা যত তথ্যই দেই না কেন, হোয়াট হ্যাভ ইউ অ্যাচিভড? গভর্নর জানান প্রতি বছর 10% হারে নগদ টাকা চাহিদা বাড়ছে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও সাংবাদিক কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে পরিবারের সদস্যরা ছাড়াও আসেন বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সব স্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বলেন, বিদ্রোহী কবির লেখনী দল মত নির্বিশেষে সব মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়েছে। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। সাম্যের কবি, প্রেমের কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। মানবতার জয়গানে দ্রোহে ও প্রেমে মানুষের মনে তিনি জাগিয়েছেন অদম্য আশার বাণী। লিখেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। 49তম মৃত্যুবার্ষিকীতে বুধবার সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার পরিবার সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং শিক্ষার্থীরা। কাজী নজরুলকে যেন আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি। তিনি তো মানুষের কবি ছিলেন, সকল সময় মানুষকে নিয়ে পথ চলেছেন বলে আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক। তার বাংলা গানের সংস্কৃতির সম্ভার এতটাই সমৃদ্ধ, এই স্বল্প সময়ে এক মহান কবির নিজের পরিচয় তার লেখনীর মধ্য দিয়ে গেছেন। ফুলের শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 24-এর অভ্যুত্থানে কবির লেখা ছাত্র জনতাকে প্রেরণা জুগিয়েছে। উন্নততর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে, এবং তার মূল প্রেরণাই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অমর গান, কবিতা এবং বিভিন্ন লেখনী। নজরুলের সমাধি প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সংগঠন। ন্যূনতম যতটুকু সময় দেওয়া দরকার সেটিও আসলে আমরা ওই অর্থে দিতে পারি। তারপরেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের নির্যাস আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং বেশ কিছু দিক তিনি তুলে ধরেছেন যেটি আজকের দিনে একান্তই প্রাসঙ্গিক। কবিকে স্মরণ করতে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা আয়োজন। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। সব পক্ষের সমন্বিত অংশগ্রহণ ও আইনের কঠোর প্রয়োগে চামড়া শিল্পে সমৃদ্ধি আসবে বলে জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনায় যোগ দিয়ে বক্তারা চামড়া শিল্পের রপ্তানি লক্ষ্যমাত্রা কাজে লাগাতে গবেষণা, নজরদারি ও জবাবদিহিতায় গুরুত্ব আরোপ করেন। মোশাহিদ রনির রিপোর্ট। গুণগত কাঁচামাল আর বাড়তে থাকা বৈশ্বিক চাহিদার বিপরীতে 8 দশক ধরে খুঁড়িয়ে চলছে দেশের চামড়া খাত। 2030 সালের মধ্যে চামড়া খাত থেকে 10 থেকে 12 বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবতা বলছে এখনও বছরে 1,500 কোটি টাকার চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি করে বাংলাদেশ।
পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশের টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় আলোচনা। ইন্ডাস্ট্রিতে যদি প্রি-ট্রিটমেন্টটা যদি ঠিকভাবে করা হয়, ব্যবসা ও নিজেদের স্বার্থে পরিবেশ বান্ধব শিল্প ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মত সংশ্লিষ্টদের। পরিবেশ রক্ষার জন্য আমরা অবশ্যই আমাদেরকে অ্যাওয়ার্ড থাকতে হবে, কাজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার একটি সুস্থ ভালো পরিবেশে বসবাস করা। অলরেডি উই হ্যাভ দ্য ডিওডি সিওডি কেপিআই, বাট টেনারিগুলো ইন্ডিভিজুয়ালি কেপিআইগুলোকে তারা ফুলফিল করছে কিনা এবং সেই অনুযায়ী কাজ করছে কিনা, এবং এই ব্যাপারে অ্যাওয়্যার করা, এডুকেট করা। এয়ারের ক্ষেত্রে হচ্ছে আমাদের কনভেনশন সোর্স, বিওসি কন্ট্রোল অর্ডার, এনার্জি ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোতে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যখন ব্যবসা করব সেটা হবে জবাবদিহিমূলক ব্যবসা, দায়িত্বশীল ব্যবসা, এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত না করে কখনো সেটি দায়িত্বশীল ব্যবসা হতে পারে না। আমাদের যে লোভ, আমাদের যে প্রয়োজন, আমাদের আরাম আয়েশ, এটা বাড়াতে গিয়ে আমরা কিন্তু প্রকৃতির উপর চাপ প্রেশার ক্রিয়েট করছি। আমাদের চাপে কিন্তু প্রকৃতি বিরূপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এখন আমাদের উপর প্রতিশোধ আসতেছে। সম্মিলিত ব্যর্থতায় চামড়া খাত ধুঁকছে উল্লেখ করে টেকসই উৎপাদন, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ সহ পরিবেশের বৈশ্বিক মানদণ্ড নিশ্চিতে জোর দেন বিশিষ্টজনরা। সেই 80-90 বছর আগে শুরু হয়েছিল পাকিস্তান থেকে, তারপর বাংলাদেশে আমরা 54 বছর। যে ধরনের ইমপ্রুভমেন্ট হওয়া উচিত ছিল লেদার সেক্টরের, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারিনি। হেমায়তপুরে যে কারণে যাওয়া হলো, সেখানে কিন্তু আমরা নানা সমস্যায় পড়ে গেছি। সারা বাংলাদেশে পরিবেশ অধিদপ্তরের যে পরিমাণ সাপোর্ট দরকার, যে ধরনের এখানে লোকবল দরকার, সেটা কিন্তু বাড়াতে হবে। যদি সত্যিকারের মনিটরিং আমাদের বাড়াতে হয়, যতই আমরা সচেতনতা বাড়াই না কেন, হ্যাঁ, আইনের প্রয়োগ না হলে, আইন যদি না থাকে, তাহলে কিন্তু এই কাজের সফলতা আসবে না। মালিকপক্ষ, আইন, পরিবেশ এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সেই সব কিছুই কিন্তু এক জায়গায় আনতে হবে। পরিবেশ অধিদপ্তর যত বেশি এগিয়ে আসবে এই ব্যাপারে, আমার মনে হয় এখান থেকে আমরা একটা ভালো একটা সমাধান পাবো। আমরা কিছুই করলাম না ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য। আগামী দিন পর্যন্ত অপেক্ষা করা, বা আগামী 1 বছর, আগামী 5 বছর অপেক্ষা করাটা আমাদের জন্য খুব কঠিন। ইন্টারন্যাশনাল যে অব্লিগেশন আছে সেটা তো কমপ্লাই করবই, কিন্তু তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো আমার দেশের মানুষকে বাঁচানোর জন্য যে কমপ্লায়েন্স দরকার, সেইটা আগে গুরুত্ব দেওয়া দরকার। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন, সলিডার সুইস ও অসি ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্প সহযোগী বিলস, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বাস্তুতন্ত্র সংরক্ষণে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে মাস জুড়ে চলবে বৃক্ষায়ন। এসকে রাসেলের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির আরেকটি রিপোর্ট। উন্নয়ন ও অগ্রযাত্রার নামে নির্বিচার আগ্রাসনে প্রতিনিয়ত ধ্বংসের দ্বারপ্রান্তে ধরিত্রী। অস্তিত্ব রক্ষায় তাই পরিবেশ বান্ধব উদ্যোগ আর সবুজায়নেই মুক্তি। এমন বাস্তবতায় সারা দেশের মতো কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃক্ষায়ন ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে গাছ, এই গাছের এত উপকারিতা, এই উপকারের একটি বড় ব্যাপার হচ্ছে এই যে প্রতি বছর অসংখ্য মানুষ বজ্রপাতে মারা যায়, সেই বজ্রপাত ঠেকানোরও কিন্তু উপায় হচ্ছে এই বৃক্ষ। যে গাছগুলো কিন্তু অনেক উঁচু হয়, সেই গাছ যত বেশি লাগাবো তত কিন্তু বজ্রপাতকে তারা টেনে নেবে এবং তাতে কিন্তু মানুষের হতাহতের সংখ্যা কমে যাবে। সত্যিকারের সবুজে সাজাই বাংলাদেশ যদি গড়তে চাই, তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলতে হবে। বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় হরেক রকম দেশীয় গাছের চারা। মনের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তারা গাছ মানে বৃক্ষ নামক একটা বন্ধু আমাদেরকে দিয়েছে। তো আমরা যদি বাসায় যদি বিভিন্ন ধরনের গাছ লাগাই, তাহলে আমরা খুব সুস্বাদু ফল ফুল খেতে পারবো। গাছ আমাদের ফুল, ফল, আলো, বাতাস, ছায়া সবই দেয়।
অক্সিজেনের মাত্রা খুবই কমে যাচ্ছে। আমাদের উচিত বেশি বেশি করে গাছ রোপণ করা। এমন উদ্যোগে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করবে বলে মত বিশিষ্টজনদের। ফলজ এবং ঔষধি 3টা চারা রোপণ করলে এটা ভবিষ্যতে অবশ্যই কিছু না কিছু উপকার তোমরা পাবে। সামাজিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে থেকে সবার প্রতি আহ্বান থাকবে সবাই যেন এই বৃক্ষরোপণ করে প্রকৃতি রক্ষায় যেন কাজ করে। আমাদের কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের জীবনদানের অক্সিজেন এটা থেকে আমরা বৃক্ষরোপণ থেকে পাই। সো বাংলা লিংক সবুজ প্রকৃতি এবং সুন্দর পরিবেশ গড়ার জন্য এই উদ্যোগ নিয়েছে। আই এম ব্লেসড টু বি আ পার্ট অফ দিস প্রোগ্রাম। এবং শুধু খালি আমরা বৃক্ষ বিতরণী কার্যক্রমে তেমনি পরিবেশের অন্য যে জায়গাগুলো আছে পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সামাজিক যে কাজগুলো আছে সেগুলো আমরা এই যে প্রকৃত জীবন ক্লাব থেকে আমরা করে যাচ্ছি। প্রকৃত জীবন ক্লাব এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনকে আমি অভিনন্দন জানাই। তারা প্রকৃতি নিয়ে খুবই ভাবে এবং এরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। মোশাহিদ রনি, চ্যানেল আই। ঢাকার যেসব জায়গায় দ্রুত ছাদ কৃষি সম্প্রসারণ হচ্ছে তার অন্যতম বনশ্রী আবাসিক এলাকা। এখানে অনেকেই ভবনের উপরে গড়ে তুলেছেন সবুজের আয়োজন। এক শিক্ষা প্রতিষ্ঠানের ছাদেও গড়ে উঠেছে প্রকৃতির এক অনন্য আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বিশাল আকৃতির এক একটি ফলদ গাছের ছায়ায় ঢাকা 2 তলা ভবনের এই ছাদের এক পাশ। দূর থেকে দেখলে মনে হবে গ্রামের বাড়ির কোনো আঙিনা, যা পরিকল্পিতভাবে নয়, প্রকৃতির স্বাভাবিক প্রবাহেই বেড়ে ওঠার সুযোগ দিয়েছে ঢাকার বনশ্রী আবাসিক এলাকার আলহাজ লায়ন এম এ কুদ্দুস এবং তার স্ত্রী হাসিনা মুমতাজ। এখানে আমরা প্ল্যান করে কোনো গাছ করে না, এটা প্রাকৃতিকভাবে ওই আমাদের যে তরি তরকারি, ডিমের খোসা, পেঁয়াজ এগুলো ফালাইছে, এইটার মধ্যে এই গাছগুলো হইতেছে। জানা গেল এই গাছপালা এবং ফলজ বৃক্ষকে ব্যবহার করা হয় এখানকার শিক্ষার্থীদের ব্যবহারিক পাঠেও। মমতাজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এখানে ছাত্রদের যখন কৃষির প্র্যাকটিক্যালটা হয় তখনই হলো এই ওরা যে নিয়ে আসে চারাগুলো, ওগুলো এখানে লাগাই, এগুলো থেকেও গাছ হয়। এছাড়াও এখানে রয়েছে নানা রকম ফুল এবং বিভিন্ন প্রজাতির অ্যাডোনিয়াম। অন্য দশটা ছাদ কৃষির মতো এটি কোনো পরিকল্পিত ছাদ কৃষি নয়, অর্থাৎ মাটি তৈরি করা, গাছ লাগানো তা না। এটা খেলতে খেলতে পারিবারিক শাক সবজি ফলমূলের যে উচ্ছিষ্ট ছিল সেগুলো এসে ঢেলেছে, হয়ে গেছে একটা একেবারে প্রাকৃতিক ছাদ কৃষি, যেখানে কোনো রকমের রাসায়নিক সার বা কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার হয়নি। এরকম ছাদ কৃষি একটি স্বপ্ন আপনিও দেখতে পারেন। বাসাবাড়ির উচ্ছিষ্ট দিয়ে যে হতে পারে তার প্রমাণ মিলেছে এই লায়ন আব্দুল কুদ্দুসের ছাদ কৃষি থেকে। ঢাকার বনশ্রী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনার শাসনামলে হওয়া দমন পীড়ন, অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিচার করা হবে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে সাংবাদিক, লেখক ও ভিন্ন মতাবলম্বীদের দমন নিপীড়ন করেন শেখ হাসিনা। তার শাসনামলে ব্যাংক খাত ও মেগা প্রকল্পে দুর্নীতি, লোন ও শেয়ার বাজার কেলেঙ্কারি এবং হাজার হাজার কোটি ডলার পাচার হয়েছে। মাহফুজ আলম আরও বলেন, পিলখানা ও হেফাজত সহ বহু হত্যাকাণ্ড, নির্যাতন ও গণতন্ত্রবিহীন নির্বাচন করে শেখ হাসিনা দানবে পরিণত হন। ওয়াশিংটনে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে কংগ্রেসম্যান, ভার্জিনিয়া স্টেট সিনেটর সহ অনেক বিদেশি অতিথি ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। And they have overthrown the fascist regime led by Hasina, and now they are not in the country, but they are playing anywhere they get their. আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে মনে করেন আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। চ্যানেল আইকে তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচনের পরিবেশ নিয়ে আস্থা তৈরি হলে সংকট কেটে যাবে। এক্ষেত্রে সরকারের বলিষ্ঠ ভূমিকা ও দলগুলোর সহযোগিতা প্রয়োজন। আগামী নির্বাচনে নতুন ধারার মধ্যপন্থী দলগুলো নিয়ে জোট হতে পারে বলে জানান তিনি। আক্তার হোসেনের রিপোর্ট।
জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে উচ্চ আদালতের রায়ে নিবন্ধন পায় নতুন ধারার মধ্যপন্থী দল আমার বাংলাদেশ পার্টি। ঈগল প্রতীকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই ১১০ আসনের প্রার্থী ঘোষণা করেছে দলটি। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা নাকচ করে এবি পার্টির প্রধান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সভা সমাবেশে রাজনৈতিক দলগুলো যে যাই বলুক, নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে সবাই। নির্বাচনে আমি এখন কোনো অনিশ্চয়তা দেখি না, কারণ সব রাজনৈতিক দল কিন্তু যে যাই বলুক সে কিন্তু মাঠে নির্বাচন নিয়ে মুভ করছে, প্রার্থীদেরকে নিয়ে পোস্টার লাগাচ্ছে, গণসংযোগ করছে, নানাভাবে প্রস্তুতি নিচ্ছে। বিচারের বিষয়টা স্ট্রং পজিশন নিলে এবং সংস্কারগুলো বাস্তবায়ন শুরু করলে, আর আমার পুলিশ, আর্মি, আপনার প্রশাসন মিলে যদি নির্বাচনের একটা আস্থা তৈরি করতে পারে, তাহলে আমরা খুব সুন্দর একটা নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দিতে পারবো। জনগণ ও রাজনৈতিক দলগুলোর আস্থা তৈরি ও সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারকে আলোচনার ভিত্তিতে সমাধান খোঁজার পরামর্শ দেন মঞ্জু। বিচার, সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন তিনি। এই সরকার যদি একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন করতে না পারে, তাহলে এই সরকারকে মানুষ দোষারোপ করবে। অনেক সমালোচনা আমরা করছি তাদের কার্যক্রমের, কিন্তু দিন শেষে আমরা কিন্তু তাদেরকেই সমর্থন করছি। আমরা যদি এখন যদি আপনি বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে ইউনূস সরকার ছাড়া অন্য একটা সরকারের নাম বলেন, প্রস্তাব দেন, কেউ কিন্তু সেটাতে আপনার একমত হবে না। কিন্তু ফাইনালি আমরা আশা করি ইনশাআল্লাহ একটা সমঝোতামূলক জায়গায় গিয়ে সুন্দর একটা নির্বাচনের দিকে যেতে পারব। নতুন নিবন্ধন পাওয়া ও মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনের জোটের ব্যাপারে চিন্তাভাবনা হচ্ছে বলেও জানান মুজিবুর রহমান মঞ্জু। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় পণ্যের উপর ৫০% মার্কিন শুল্ক আরোপ নিয়ে দুদেশের মধ্যে ইন্টারসেশনাল সংলাপ হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা জোরদার সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে ওই সংলাপে আলোচনা হয়। আজ বুধবার থেকে নতুন এ মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর থাকবে। এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিশ্ব মানবতার কবি কাজী নজরুল ইসলাম শীর্ষক আলোচনা ও নজরুল সন্ধ্যা করেছে বাংলাদেশ ফেডারেশন সাংস্কৃতিক পরিষদ বাফেসাব। জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এইচ.এম. শফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ২১শে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা ও প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল হক। স্বাগত বক্তৃতা করেন বাফেসাবের মহাসচিব শাহেদ আহম্মদ। সভাপতিত্ব করেন বাফেসাবের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। এবার জানাবো কৃষি সংবাদ। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকদের ক্ষতি কমাতে কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, এবছর আলুর উৎপাদন বেশি হওয়ায় কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকদের ক্ষতি কমাতে সরকারিভাবে কিছু আলু ক্রয় করা হবে। মানিকগঞ্জের সিংগাইরে মেদুলিয়ায় সমন্বিত কৃষক উন্নয়ন সংঘকে মিনি কোল্ড স্টোরেজ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সে সময় কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম এবং অন্যরা উপস্থিত ছিলেন। যেসব এলাকাগুলোতে সবজি হয় আমরা প্রথম ওই এলাকাগুলি কভার করব। আর এটা হলো আমরা প্রদর্শনী হিসাবে, এটা আরেকটা আপনাকে সুবিধা হলো আপনারা নিজেরাও করতে পারবেন। আমরা এইটার প্রযুক্তি সহায়তা এবং কিছু যদি অন্যান্য ফাইন্যান্সিয়াল হেল্প লাগে তাও দিব, তারা কম দামে কিনতে পারবে। এ পর্যায়ে জানাবো প্রকৃতি সংবাদ।
সাদা পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চতর তদন্ত প্রতিনিধি দল সিলেটের বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে গণশুনানি করেছে। কমিটির আহ্বায়ক এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ক ও সংস্কার বিষয়ক সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে তদন্ত দল সিলেট সার্কিট হাউসে এই শুনানি করেন। শুনানি শেষে তিনি বলেন, তদন্ত চলছে, আগামী 10 দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। শুনানিতে প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। ঘটনায় কোন কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল কিনা সেটি নিরূপণ করা এবং উল্লিখিত ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রণয়নপূর্বক আমরা রিপোর্ট দাখিল করব। ইন্ডিভিজুয়াল রিপোর্টের সাথে আমরা কথা বলেছি, আমরা বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করেছি। যে তদন্ত চলমান রয়েছে সেটি শেষ হলে আমরা যখন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করব সেটি কিন্তু ওপেন ফর অল হবে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 400 অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে বৃত্তির চেক প্রদান করা হয়। 50 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উপস্থিত থেকে অর্থ গ্রহণ করেন। অবশিষ্টদের বৃত্তির অর্থ শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান একে আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন আহমেদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি অভিযোগ করেন, বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনে অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দায়ী। শুনানিতে ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয় আবু সাইদকে গুলি করার 2টি ভিডিও। এ সময় মনিটরে ছেলের হত্যার দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সাইদের বাবা মকবুল হোসেন। প্রসিকিউশনের আবেদনের পর বৃহস্পতিবার এই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সহ যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বদলি, পদায়ন ও শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ কমিটির সদস্য সচিব পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কমিটির অন্য সদস্যরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং জনপ্রশাসন সচিব। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আন্দোলনকারী প্রকৌশল শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি ঘোষণা বৃহস্পতিবার। সংঘর্ষের ঘটনায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। বৃহস্পতিবার সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা দেবে ইসি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে আপিল বিভাগে পুনঃশুনানি 21শে অক্টোবর। ডাকসু নির্বাচন প্রচারের বিধি লঙ্ঘনে শাস্তির হুঁশিয়ারি। ভোট কেন্দ্র বাড়ানোর সুযোগ নেই, জানালো নির্বাচন কমিশন। জাতীয় কবি কাজী নজরুলের লেখা যতদিন থাকবে ততদিন দেশের মানুষ মাথা নত করবে না মন্তব্য। মৃত্যুবার্ষিকীতে সব স্তরের শ্রদ্ধা নিবেদন। সব পক্ষের সমন্বিত অংশগ্রহণে চামড়া শিল্পের সমৃদ্ধি আসার প্রত্যাশা। গবেষণা, নজরদারি, জবাবদিহিতে পরিবেশবিদদের গুরুত্ব আরোপ। এবং সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে কিশোরগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাস্তুতন্ত্র সংরক্ষণে যুক্ত হচ্ছে তরুণ প্রজন্ম। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।